হ্যালো, আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি হানা টেলসের পক্ষ থেকে আজকে একদম অন্য সময়ে অন্য জায়গায়। যেমন আমরা এত দিন ধরে লাইভ করেছি, যেরকম ব্যাকগ্রাউন্ড, যেরকম সময় একটু ভিন্ন ধরনের, যদিও টেকনিক্যাল কিছু ইস্যুস জন্যেই আজকে এরকম। কিন্তু কি সব কিছুরই বলা হয় না যে সব খারাপের মধ্যেও কিছু ভালো থাকে, এটাও একটা এরকম। মানে ওই একঘেয়েমিটা, মনোটোনাস ব্যাপারটা কাটানো, এটা একটা হয়তো উপায়। একটা খোলা আকাশের নিচে মুক্ত মনে লাইভ করার একটা মজাই আলাদা। মানে এরকমভাবে লাইভ করতে পারলে বোধহয় আর বদ্ধ করে লাইভ করতে ইচ্ছে করবে না। আজকে আমি যেখানে থাকি মুর্শিদাবাদে বেলডাঙাতে, সেখানে ভারত সেবাশ্রমে খুব বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কথার অর্থ হচ্ছে জগৎকে যে ধারণ করে। একটু পরেই প্রসেশন বেরোবে, চারিদিকে সাজু সাজু রথ। ভাবছিলাম যে কি টপিক নিয়ে বলবো। আমি জানি তোমাদের কাছে মোস্ট ডিম্যান্ডিং টপিক হচ্ছে ভূতের গল্প। বিশেষ করে আমার কাছ থেকে তো প্রায় তোমরা ভূতের গল্পই শুনতে চাও। জানি না আমাকে দেখতে কতটা ভূতের মতন, মানে শাকচুন্নির মতন, কতটা পেতনির মতো, কিন্তু আমাকে দেখলেই তোমাদের ভূতের কথাই মনে হয়। তো জোকস অ্যাপার্ট, যাই হোক, আমি ভূতের গল্প তো বলবোই, কিন্তু একটু মা জগদ্ধাত্রীকে স্মরণ করি, মা জগদ্ধাত্রীর গল্পটাও হয়ে যায়। ঠিক লক্ষ্য করে দেখবে, কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজো হয় সাধারণত, এবং দুর্গা পুজোর 1 মাস পরে হয়। অর্থাৎ দুর্গা ষষ্ঠী, দুর্গা সপ্তমী, দুর্গা অষ্টমী যে তিথি অনুসারে হয়, তার ঠিক 1 মাস পরেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়। দুর্গার আর এক রূপ জগদ্ধাত্রী। তার দুর্গারই যখন পুজো হয়, তার 1 মাস পর জগদ্ধাত্রীর পুজো হয়। জগদ্ধাত্রী কীভাবে সৃষ্টি হলো এবং কেনই বা হলো? দুর্গাই যদি সৃষ্টি করেছে, মানে সৃষ্টি হলো দেবতাদের দ্বারা মহিষাসুরকে দমন করার জন্য, তাহলে জগদ্ধাত্রীর সৃষ্টি কেন হলো? চলো শুনে না যাক সেই প্রচলিত যে আমাদের গল্প, অর্থাৎ মাইথোলজি। অর্থাৎ মানে দুর্গাকে দেবতারা যখন অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল স্বর্গে, এবং যেহেতু অসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না, তাহলে তিনি অমর হয়ে থাকলেন। তাই কোনো দেবতার পক্ষেই অসুরকে বধ করাটা মুশকিল হয়ে গেছিল, মানে অসম্ভব হয়ে গেছিল। এবং অসুরের অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যেই দেবতারা সম্মিলিতভাবে একটু একটু করে প্রত্যেকে চেষ্টা করে, প্রত্যেকের অস্ত্র দিয়ে মানে দেবী দুর্গার সৃষ্টি করেন, এবং দেবী দুর্গার হাতেই কিন্তু মহিষাসুর বধ হয়। সেটা আমরা সবাই জানি, যে রূপে দেবী দুর্গার পুজো হয়। কিন্তু দেবী দুর্গা যখন অসুরকে বধ করে, তারপরে আবার অসুর মুক্ত স্বর্গ হয়ে যায়, দেবতাদের রাজত্ব, অর্থাৎ আবার সেই পুরুষতান্ত্রিক ব্যাপারটাই চলে আসে। তখন আবার সেই দেবতাদের মধ্যে চরম উল্লাস, চরম অহংকার, জেদ, সব কিছু জমাট বাঁধতে থাকে যে আমরাই প্রকারান্তরে অসুরকে মেরেছি, কারণ আমরাই তো দেবী দুর্গাকে সৃষ্টি করেছি। এবং এই অহংকার বা এই দর্প মানে সব কিছুকে ছাপিয়ে যেতে থাকে। কিন্তু কোনো ক্ষেত্রেই কি মানুষ কি দেবতা, অহংকার ঠিক নয়, দর্প ঠিক নয়। তাই জগদ্ধাত্রী মায়ের সৃষ্টি। এই জগদ্ধাত্রী পুজো সবথেকে বিখ্যাত হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চন্দননগরে, যেখানে আলোকসজ্জা প্রচণ্ড রকমের একটা আকর্ষণ, আর নদিয়া কৃষ্ণনগরে। কিন্তু জগদ্ধাত্রী অদ্ভুতভাবে একটা তার তৈরির ইতিহাস। যখন পরমেশ্বরী দেবী দেবতাদের দিকে একটা তৃণ ছুঁড়ে দেন,
তাদের শক্তি পরীক্ষার জন্য তখন ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্দ্র পারে না। ইন্দ্রকে না পারতে দেখে বায়ুদেব বলে, আমি করে দেখাচ্ছি। প্রচণ্ড বায়ুতে সেই ছোট্ট তৃণকে তারা ওড়াতে চায়। সেখানেও বায়ুদেব কিন্তু বিফল হয়। বায়ুদেব যখন বিফল হয় তখন অগ্নিদেব তার আগুন দিয়ে সেই ছোট্ট তৃণকে পোড়াতে চায়, কিন্তু সেটাও সে পারে না। এইবার বরুণদেব, জলের দেবতা, সে প্রচণ্ড জলের স্রোত দিয়ে তাকে ভাসিয়ে নিয়ে যেতে দেয়, যেটা ওই দেবতাদের দিকে যে তৃণটা ছুঁড়ে এসেছিল, কিন্তু বায়ুদেবও সেই তৃণটাকে ভাসাতে পারে না। যখন ভাসাতে পারে না তখন পরমা সুন্দরী এক দেবীর আবির্ভাব হয় অসুর দেবতাদের সামনে, এবং সেই দেবী বলে যে যার দ্বারা তোমরা ওই অসুরের অত্যাচার থেকে তোমরা মুক্ত হলে সেই দেবীরই শরণাপন্ন হয়। এবং দেবতারা বুঝতে পারে তারা অহংকার করে ঠিক করেনি, এবং তখন থেকে এই রূপকে, যে রূপে দেবতাদের সামনে দেবী আবির্ভূত হয়েছিল, সেই রূপটা ছিল চতুর্ভুজা। এক হাতে শঙ্খ, আর এক হাতে চক্র, আর এক হাতে গদা, আর এক হাতে বাণ, এবং তার গায়ের রং ছিল সূর্যের সকালবেলায় সূর্য যখন ওঠে তখন একটা যে মিষ্টি একটা হলুদ রং, লালচে হলুদ রং, সেটা ছিল তার গাত্রবর্ণ। সিংহ ছিল তার বাহন, এবং সেই রূপটাকেই মা জগদ্ধাত্রী রূপে যুগ যুগ ধরে পূজা করা হয়। কারণ জগদ্ধাত্রী আর এক অর্থ হচ্ছে জগৎকে যে ধারণ করে, অর্থাৎ মাতৃগর্ভে যেমন সন্তান ধারণ হয়, জগদ্ধাত্রীও সেই জগৎকে সন্তান রূপে ধারণ করে। তিনি জগতের মা, জগৎকে পরম স্নেহে আগলে রাখেন সমস্ত বিপদ আপদ থেকে, যেমন মায়েরা করেন, কিন্তু অত্যাচারীর কাছে তিনি কিন্তু কালভৈরবী। এটা একটা মত। আর একটা মত অনুসারে, মানে শ্রী শ্রী চণ্ডীতে লেখা আছে যে যুদ্ধের সময় যখন দুর্গাকে কিছুতেই পরাস্ত করতে পারছিল না আমাদের মহিষাসুর, তখন তিনি হস্তি রূপ ধারণ করেন, কারণ তিনি বুঝতে পারছিলেন তিনি পরাজিত হচ্ছেন। কিন্তু দেবী দুর্গা, তিনি অত্যন্ত বুদ্ধিমতী, তিনি বুঝতে পারেন যে এই হস্তি রূপে অসুর তাকে শেষ করার চেষ্টা করছে, এবং দেবী দুর্গা তখন তার চক্রের দ্বারা সেই হস্তির সুর কেটে দেয় এবং মহিষাসুর বধ হয়। এবং যে রূপে সেই হস্তির রূপে অসুরকে কেটেছিল, সুরটা কেটে তাকে বধ করেছিল, সেই রূপটাকেই জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। এবং এই হাতির সংস্কৃততে হাতিকে বলা হয় করি বলা হয়। তাই অসুর যখন ওই হাতির রূপ ধারণ করেছিল, হস্তির রূপ ধারণ করেছিল, সেই অসুরের সেই রূপটাকে বলা হয়, বা সেই অসুরকে বলা হয় করিন্দ্রাসুর। এবং যে দেবী সেই মুহূর্তে সেই করিন্দ্রাসুরকে বধ করেছিল তাকে বলা হয় করিন্দ্রাসুর নিষুদিনী, অর্থাৎ জগদ্ধাত্রীকে বলা হয় করিন্দ্রাসুর নিষুদিনী। চতুর্ভুজা আমি আগেই বলেছি, তার হাতে চক্র দ্বারা সেই হস্তিকে সে নিধন করেছিল, অসুরকে নিধন করেছিল। সেই রূপটাই জগদ্ধাত্রীর রূপে পুজো করা হয়। আর একটা কথা অনুযায়ী বলা হয় যে যক্ষদেব আর বায়ুদেবের মধ্যে কথা হচ্ছে। যক্ষদেব বায়ুদেবকে বলছেন যে তোমার কি ক্ষমতা? বায়ুদেব সেই আবার অহংকার, আবার সেই দর্প, আমার বিশাল ক্ষমতা। কি ক্ষমতা? না, আমার ক্ষমতা দিয়ে আমি যে কোনো পাহাড় পর্বতকে খুব সহজেই টপকাতে পারি। আচ্ছা, আবার যে ব্রহ্মাণ্ডেও মানে ব্রহ্মাণ্ডের থেকেও বেশি গতিতে আমি ব্রহ্মাণ্ডকে অতিক্রম করতে পারি। তখন যক্ষদেব বায়ুদেবের এই অহংকারকে চূর্ণ করার জন্য একটা সূক্ষ্ম রূপ ধারণ করে।
যেটাকে কোনো মতেই বায়ুদেব কোনোভাবেই তার কোনো ক্ষতি বা নষ্ট করতে পারে না। এবং তখন বায়ুদেব যক্ষদেব বায়ুদেবকে বলেন যে মহিলা মানে যে দেবী শক্তির দ্বারা তোমরা উদ্ধার হলে সেই দেবী শক্তিকে তোমরা আরাধনা করো, তোমরা দর্প না করে অহংকার না করে সেই দেবী শক্তিকেই তোমরা পুজো করো। এবং সেই দেবী শক্তিকেও এই কার্তিক মাসে শুক্লাপক্ষে জগদ্ধাত্রী রূপে পূজা করা হয়। অনেকগুলো ধারণা আছে, কিন্তু বলা হয় যেহেতু জগদ্ধাত্রী মা দুর্গার আরেক রূপ, তাই জগদ্ধাত্রী রূপে তাকে পুজো করলে, তাকে মন দিয়ে কিছু চাইলে তার সামনে তুমি যদি বিনা মন্ত্রেও বিনা পুজোতেও হাত জোর করে দাঁড়িয়ে বা চুপ করে দাঁড়িয়ে তোমার মনস্কামনা জানাও, তাহলে মায়ের কানে সেটা খুব দ্রুত পৌঁছে যায় এবং মা কাউকে খালি হাতে ফেরায় না। তাই জগদ্ধাত্রী পুজো আজও যুগ যুগ ধরে চলে আসছে, এত 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 জনপ্রিয়। চন্দননগরে লোকে যায় আলোকসজ্জা দেখার জন্য এবং সেখানে মায়ের রূপ প্রত্যেকটা মা এক্সে ওয়ার্কারে। এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো যেটা হয় সেটাও দেখবার মতো। তাই জগদ্ধাত্রী পুজোতে যারা খুব একটা আনন্দ করতে পারো না, মানে যারা শুধু দুর্গাপুজোকেই আনন্দ করো, তারা এবার থেকে জগদ্ধাত্রী পুজোটাকেও বেশ, দুর্গাপুজো চলে যাওয়ার পর যে আমাদের মন বিষাদময় হয়ে থাকে যে আবার আসছে বছর, একটা বছর লাগবে দুর্গাকে পেতে, আবার একটা বছর লাগবে সেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে, না, তাদের উদ্দেশ্যে বলবো মন খারাপ করো না, কারণ 1 মাস পরই মা দুর্গা জগদ্ধাত্রী রূপে আসেন। কাজে সেই পুজোতেও কিন্তু আমরা ইচ্ছে থাকলে আনন্দ করতে পারি। এটাই ছিল জগদ্ধাত্রীর সম্বন্ধে নানা রকম কথিত মানে পৌরাণিক গল্প। কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। আজকে বলবো একটা অদ্ভুত ঘটনা। হানা টেলসের বন্ধুরা বোধহয় এরকম ঘটনা খুব একটা শোনোনি। আমার আসলে পাস্ট লাইফ সম্বন্ধে ছোট্টবেলা থেকেই খুব আগ্রহ, কারণ আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই পুনর্জন্ম হয় এবং আমরা কিছু কর্মা মানে আমাদের কিছু পুনর্জন্মে কিছু জিনিস আমরা ক্যারি ফরওয়ার্ড হয়। আমরা যে জীবনে কিছু প্রাপ্তি বা অপ্রাপ্তি, সুখ দুঃখ, সম্পর্ক, এমনকি তোমাকে এই জন্মে যে বিনা কারণে কষ্ট দিয়ে গেল, সেটাও হয়তো পূর্বজন্মের কোনো একটা হিসাব চুকিয়ে দিয়ে গেল। এবং এই জন্মে আমরা কি কর্ম করছি, কি ভাবছি, কি করছি, কি দিচ্ছি, কি কর্ম করছি, সেটা আমাদের নেক্সট জন্মের উপর সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলে। যার জন্য সবসময় বলা হয়, এই যে বলা হয় না যে মরে যাওয়ার পর এখানে গেলে নরক যন্ত্রণা, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা নরকের ভয় দেখিয়ে মানুষকে সুপথে আনা, মানুষ যেন ভালো কাজ করে, কারণ ভালো কাজ করলে তবেই তার নেক্সট জন্মে সে ভালো কিছু পাবে। এবং এই প্রসঙ্গে যখন এই প্রসঙ্গটা উঠলো তখন একটা কথা মনে পড়ে গেল। এটাও আমার একটা ডাক্তারের কাছ থেকেই শোনা, ফরেন্সিক মেডিসিনের ডাক্তারের কাছ থেকে শোনা। পোস্টমর্টম রুমে তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে পোস্টমর্টম রুমে একটা পোস্টমর্টমের জন্য দেহ পড়ে আছে, একটা মহিলার দেহ, এবং সেই মহিলা অদ্ভুতভাবে একটা গাড়ির পিছনে ছুটছিল এবং গাড়ির পিছনে ছুটতে ছুটতে তাকে পিছন থেকে একটা ট্রাক না বাস কি এটা পিষ্ট করে চলে যায়। তো সেটা যাই হোক, দেহটা রাখা আছে, অ্যাক্সিডেন্টাল ডেথ, যাই হোক। কিন্তু ডোমদের দিয়ে তো ওই দেহগুলো কাটাছেঁড়া করা হয়। আর ডাক্তার কি করে, সে ডাক্তার হচ্ছে সেই দেহটাকে কাটা ছেঁড়ার ব্যাপারটা ওই চিহ্ন দেখে, বিভিন্ন রকম জিনিস দেখে তারা রিপোর্ট করে। পোস্টমর্টমটা দেখে তারা বুঝতে পারে যে এটা কী, মৃত্যুর কারণটা আসলে কী, ন্যাচারাল না আনন্যাচারাল,
এবং ন্যাচারাল হলো আনন্যাচারাল হলো কারণগুলো কী কী, বিভিন্ন দেহের চিহ্ন দেখে বিভিন্ন রকম স্টমাক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আঘাত, বিভিন্ন এমনকি মৃত্যুর সময় সমস্ত কিছু বলা যায়। এবং সেটা মৃত্যুর কী কারণে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তাদের ইনভেস্টিগেশনটা কীরকম হবে। এবং ফরেন্সিক ব্যাপারটা আমাকে ছোট্টবেলা থেকে ভীষণ আকর্ষণ করে, এবং আমার হাজব্যান্ডকেও খুব আকর্ষণ করতো। তো আমি বলেছিলাম যে তুমি এই ফরেন্সিক নিয়ে কেন পড়লে না, কারণ আমার এই ব্যাপারটা আরেকটা জিনিস নিয়ে খুব আমার আকর্ষণ করে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ব্যাপারটা, মনস্তত্ত্ব ব্যাপারটা আমার ভীষণ আকর্ষণ করে। কারণ দুটোই কিন্তু জানা এবং অজানা অনেকটা, যেটা সিলেবাসের বাইরে। মনস্তত্ত্ব ব্যাপারটা তো সিলেবাসের বাইরে বটেই, ফরেন্সিকটা না হলেও ফরেন্সিক কাজ করতে করতে অভিজ্ঞতাটা আরও এসে যায়, কারণ কোনো কিছুই বইয়ে সব কিছু লেখা থাকবে না, সব কিছুই তাই, সব কিছুই হচ্ছে প্র্যাকটিক্যাল করার উপর, তার এক্সপিরিয়েন্সের উপর সে শেখে। যাই হোক, তো সেই ডাক্তার পোস্টমর্টমে ঘরে সেই মহিলাকে রাখা আছে এবং যথাসময়ে সে পোস্টমর্টম করতেও গেছে। পোস্টমর্টম যখন হচ্ছে, হঠাৎ করে ডাক্তার দেখে তাকে কোনো হাত একটা ঘাড়ের কাছে কেউ ডাকছে, এবং সেই ঘরে ডাক্তার জানে যে যারা আছে তারা সবাই তার চোখের সামনেই আছে, সেই লাশের সামনে কাটাছেঁড়া হচ্ছে, ছবি মানে বিভিন্ন রকম চিহ্ন দেখা হচ্ছে, এবং সে ডাক্তার উপস্থিত আছে, কিন্তু তাকে পিছন থেকে ডাকবার মতন পিছনে কেউ নেই। ডাক্তার তাকিয়ে দেখে যে দেহটা নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে সেই দেহের মানে সেই রূপেই একজন মহিলা তাকে ডেকে বলছে, আরও কিছু বছর অপেক্ষা করতে হবে তোমাকে পেতে গেলে, আবার আর একটা জন্ম। এবং এটা এতটাই ওর কাছে শকিং ছিল সেই ডাক্তারের কাছে, কারণ তোমরা চিন্তা করে দেখো একটা দেহ পোস্টমর্টম হচ্ছে, সেখানে একটা ডাক্তার সে দেখছে দেহটাকে বিভিন্ন রকমভাবে কাটাছেঁড়া করা হয়েছে, আর সেই মহিলাই তাকে পিছন থেকে ডেকে বলছে, এবং ও তাকিয়ে দেখছে সেই একই মুখ, যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আরও কিছু বছর, এবং তোমাকে পেতে গেলে আমাকে আর একটা জন্ম অপেক্ষা করতে হবে। এবং ডাক্তার সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং সেখানে যাই হোক কীভাবে কেস ম্যানেজ হয়েছিল আমার ঠিক অতটা ডিটেলসে জানা নেই, এবং কোনোভাবেই কিন্তু ডাক্তার কেন সেদিন অজ্ঞান হলো, কেন সেদিন সেটা দেখলো, সেটা ডাক্তার নিজেও বুঝতে পারলো না। যাই হোক, তারপর থেকে যখনই কলিং বেল কেউ বাজাতো, ডাক্তার যদি দরজা খুলতো, অনেক সময় সে ডাক্তার দেখতো যে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে বৃষ্টির রাতে, পড়ন্ত বিকেলে, জ্যোৎস্না রাতে মুখটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে একটা দেহ, ওই যে একটা মুখ, ওই যে একটা চুলের একটা যে অন্ধকারে দাঁড়ালেও আমরা যেটা মনে হয় না যে ওই মহিলায় দাঁড়িয়ে আছে যাকে আমি দেখেছি অনেকবার, সেরকম কেউ দাঁড়িয়ে আছে। এবং কি ঘুমের মধ্যে যখন ঘুম ভাঙছে তখন দেখছে মুখের উপর এরকম করে কেউ ঝুঁকে দেখছে, কেউ দাঁড়িয়ে আছে ঘরের এখানে ওখানে, খেতে বসছে সেখানেও দেখছে মনে হচ্ছে সামনে চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা ওর কিন্তু কোনো দিন এর আগে হয়নি, কখনো এটা হয়নি, ওর জীবনে কখনোই অভিজ্ঞতা হয়নি। এত লাশ কেটেছে, এত দেখেছে, কিন্তু এই মহিলা পর থেকে ডাক্তার রীতিমতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়, কিন্তু কোনোভাবেই এই কেসের কিছুতেই কোনো রকম সলিউশন বেরোচ্ছিল না। এবং ডাক্তার নিজেই মনে করছিল আমি সত্যি আমার কি হ্যালুসিনেট করছি, কিন্তু হ্যালুসিনেট করছি না তো, আমি তো সত্যিই দেখছি। এবং আমি দ্বিতীয়বার যখন তাকাচ্ছি তখনও দেখছি সেই মহিলাই বসে আছে। কিন্তু একজন তাকে পরামর্শ দেয় যে তুমি পাস্ট লাইফ রিগ্রেশনটা করো, অর্থাৎ পাস্ট লাইফ থেরাপিটা তুমি করো, পাস্ট লাইফ রিগ্রেশনটা করো। সেই অনুযায়ী ওই ডাক্তার হায়দ্রাবাদে যায় একজন বিখ্যাত লেডি ডক্টরের কাছে, তার নামটা নাই বললাম, বিখ্যাত লেডি ডক্টর হায়দ্রাবাদে পাস্ট লাইফ রিগ্রেশন কে করে আমরা এতদিনে অনেকেই নামটা জেনে গেছি। তো যাই হোক, সেখানে গিয়ে তার পূর্বজন্মতে অনেক কিছু সে উত্তর খুঁজে পায়, যেটা এতদিন পর্যন্ত যার জন্ম থেকে সে কখনো বুঝতে পারেনি, যে পূর্বজন্মের অনেক স্মৃতি, অনেক ব্যথা নিয়ে সে এই জন্মে জন্মেছে। ওর চিরদিনে একটা ট্রেনের প্রতি ভয় ছিল, ট্রেনটা অ্যাভয়েড করতো, কিন্তু ওর কারণটা কোনো খুঁজে পায়নি। ও মনে করেছিল ওই
এইটা পছন্দ করে না। এবং চিরদিনই ও খুব ভালো অবস্থায় মানুষ হয়েছে, ও গাড়িটাই ট্রাভেল করতে বেশি। ও দেখে পাস্ট লাইফে গিয়ে ওকে দেখানো হয় যে যে মহিলা সেদিন ওই পোস্টমর্টম ঘরে লাশ কাটা ওখানে পড়েছিল, সেই মহিলার সঙ্গে পূর্বজন্মে ওর প্রেম ছিল। এবং কোনো কারণে ওই মহিলা খুব উচ্চবিত্ত ফ্যামিলির ছিল, এবং এই ডাক্তার যে এই জন্মে ডাক্তার হয়ে জন্মেছে সে খুব নিম্নবিত্ত পরিবারের ছিল, এবং এদের বিয়েটা কোনো মতেই পরিবারের লোক মেনে নিচ্ছিল না। এবং দুজনে ওরা রেলে আত্মহত্যা করে, মানে ট্রেনে, এই জন্য ট্রেনটাকেও অ্যাভয়েড করতো। এবং এই জন্মে ডাক্তারের যখন জন্ম হয়ে গেছে, ওই মহিলার কিন্তু জন্ম হয়নি। এবং সে ওই যখন সেশনটা চলছে তখন ওই মহিলার আত্মাকেও ডাকা হয় এবং বলে যে এই জন্মে ডাক্তারের জন্ম হয়ে গেছে এবং ডাক্তারের কোনো পূর্বজন্মের স্মৃতিও ছিল না, কিন্তু এই মহিলার জন্ম হয়নি। এবং অনেক দিন ধরে ছোটোবেলা থেকেই নাকি ও লক্ষ্য করে, ধাওয়া করে, কিন্তু সামনেই ছিল ডাক্তারের বিয়ে, সেটাই মহিলা মেনে নিতে পারেনি। এতদিন মেনে নিয়েছিল, কিন্তু তার প্রেমিককে অন্যের কাউকে হতে দেখলে কি মেনে নেওয়া যায়? তাই সেদিন যখন সে হসপিটাল থেকে গাড়িতে উঠে যাচ্ছিল, ও কী করে, মানে ওই মহিলা কিন্তু সব মনে ছিল, কিন্তু মহিলা না, সরি, একটা ভুল বললাম, এই মহিলারও জন্ম হয়েছে, কিন্তু এই মহিলার জন্ম হয়েছে সমস্ত পূর্বজন্মের স্মৃতি নিয়ে। এ অনেকবার এই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছে, কিন্তু যখন কিছুতেই যোগাযোগ করতে পারেনি। এবং স্মৃতিটা অনেক পরে এসেছে, ওর বড় হওয়ার পরে এসেছে। ছোটোবেলায় বিভিন্ন টুকরো টুকরো স্বপ্ন দেখতো, এবং স্বপ্ন দেখতে দেখতে একটা সময় গিয়ে ওর পূর্বজন্মের স্মৃতিটাও জেগে ওঠে মহিলার। এবং যেদিন থেকে এই ডাক্তারকেও কোনো সময় রাস্তায় বা কোনো জায়গায় দেখেছিল, ও বুঝতে পারে যে এই সেই ছেলেটি যাকে পূর্বজন্মে তাদের প্রেম কোনো রকম ঠিক একটা কোনো সম্পর্কটা তাদের পরিণতি পায়নি এবং তারা আত্মহত্যা করেছিল। এবং সেই দিন ও স্বপ্নে দেখা এবং টুকরো টুকরো স্মৃতি, সেই চেহারায় সেই ডাক্তারকে গাড়িতে উঠতে দেখে, এর আগে টুকরো টুকরো দেখেছে কিন্তু ওইভাবে ও যোগাযোগ করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে ওর কাছে গিয়ে দেখার, বলার, কিন্তু ও ঠিক জানেও না যে যাকে ও মাঝে মাঝে রাস্তায় দেখিয়ে কে। অনেকবার ধাওয়া করেছে ওকেও, কিন্তু পারেনি। সেই দিন যখন ও ডাক্তার গাড়িতে উঠেছে তখন ও আর দিক বিদিক শূন্য। এবং যখন ও জিজ্ঞেস করেছে, ওই হসপিটাল থেকে যখন উঠছে তখন দারোয়ানকে না কাকে জিজ্ঞেস করেছে, তখন বলছে হ্যাঁ ডাক্তারবাবু এটা এই নাম, এর সামনেই তো বিয়ে, তাই উনি মার্কেটিং করতে যাবেন, তাই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে গেলেন। আমাকে বলে গেলেন যে বিয়ের কার্ড ফার্ড দিয়ে দিয়েছেন, তো মার্কেটিংটা খুব দেরি হয়ে গেছে, তাই আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছেন, অন্যদিন দেরি হয়। ও তখন দিক বিদিক শূন্য হয়ে গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কারণ ওকে বলতেই হবে যে আমি সেই যাকে পাওয়ার জন্য বা আমাদের মিলন হয়নি, আমরা আগের জন্মে মারা গেছিলাম। কিন্তু ওই গাড়ির পিছনে দৌড়তে দৌড়তে ওকে পিছন থেকে একটা গাড়ি পিষ্ট করে মেরে দেয়, এবং এই জন্মেও কিন্তু ওর সেইটা অধুরা থেকে যায়। যার জন্য পোস্টমর্টম রুমে ওই মহিলার আত্মা এসে, এবার সত্যি সত্যি মহিলার আত্মা এসে ওকে বলে যে আরও কিছু বছর ওয়েট করতে হবে। অর্থাৎ এই জন্মে আবার তার পাওয়া হলো না, অপ্রাপ্তি থেকে গেল। এই জন্মে যখন ডাক্তারের মৃত্যু হবে, পরের জন্মে যখন ডাক্তার আবার জন্ম নেবে, তখনও এই আত্মা আবার জন্ম নেবে, এবং তার সঙ্গে তার আবার এই না পাওয়া, মানে এই না পাওয়া বা না হওয়া পরিণতিটা একটা সুন্দর রূপ নেবে, এবং তাদের বিয়ে হবে, তাদের ভালোবাসা পরিণতি পাবে, ভালোবাসার স্বীকৃতি পাবে। কারণ এই জন্মে এই মহিলা দেখা যায় দুজনেরই পুনর্জন্ম হয়। ডাক্তারের কোনোদিনই কোনো স্মৃতি তেমন আসেনি মনে, শুধু ওর ট্রেনটাকে অ্যাভয়েড করতো। কিন্তু এই মহিলার ছোটোবেলা থেকেই বিভিন্ন জায়গায়, এবং এবার এই জন্মে কিন্তু ও কোনো নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেনি, খুব শিক্ষিত একজন মহিলা, কিন্তু টুকরো 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 অনেক রকম স্বপ্ন দেখতো, ছোটোবেলা থেকেই কাঁদতো, অনেক রকম দেখতো, কিছুতেই ও জোড়া লাগাতে পারছিল না। কিন্তু কোনো থেরাপিস্টের কাছে যায়নি। ওই দেখতে 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 মনে করতে করতে ওর একসময় সব কিছু মনে পড়ে যায়, এবং যখন মনে পড়ে যায় তখন দেখে সেই মানুষটা যাকে ও স্বপ্নে দেখছে, কারণ আগের জন্ম না কীরকম ধরনেরই চেহারা ছিল, সেই মানুষটা এই শহরেই তাকে দেখতে পায়, কিন্তু কোনো দিনই ওর কাছেও পৌঁছতে পারে না। ওর কাছে গিয়ে বলতেও পারে না, পৌঁছতেও পারে না। হয়তো রাস্তায় হয়তো দেখলো যে গাড়ি করে, ওর গাড়িটা সিগন্যাল আটকে আছে, ওর হয়তো ওই দিক দিয়ে যাচ্ছে, ও ওকে আর ধরতে পারে না। কিন্তু সেই দিন ও
ওই একটা আন্দাজ করে যে এইরকম ধরনের রাস্তায় ওকে দেখা যায়, এরকম ধরনের রাস্তায় ওকে দেখা যায়। ওই হসপিটালে যখন ও গাড়িতে উঠছিল, তখন সেদিন কিন্তু মহিলা অনায়াসে ডাক্তারকে কিন্তু ধরে বলতে পারতো যে তোমার মনে পড়ছে, এবং ওকে বসিয়ে হয়তো ওকে সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পাস্ট লাইফ রিগ্রেশন করলে, তখনই হয়তো করলে এই মহিলাকে তার মনে পড়ে যেত। কিন্তু এমনই ভাগ্যের ফের, আসলে এই জন্মে ওদের মিলন লেখা ছিল না। তাই ডাক্তার গাড়িতে উঠে একদম হাওয়ার বেগে গাড়ি চালিয়ে চলে যায়। কারণ এবং সে যদি এটাও না শুনতো ওই দারোয়ানের মুখে যে ডাক্তারবাবু এই হসপিটালে চাকরি করে, ডাক্তারবাবু খুব সামনে বিয়ে, কিছুই কেনাকাটা হয়নি, সারাদিন কাজ পাগল মানুষ, তো আজকে মার্কেটিং করবে বলে উনি চলে যাচ্ছেন, কেন আপনার কি কোনো দরকার ছিল? এই মানে এই ফরেন্সিক ডিপার্টমেন্টে ডাক্তারকে তো চট করে কারোই দরকার হয় না, এমনি কেস ছাড়া বা কাটাকুটি ছাড়া। তো ও তখন আর নিতে পারে না, মেনে নিতে পারে না যে কী করে এটা সম্ভব হবে। ওর সঙ্গে যার পূর্বজন্মে বিয়ে হয়নি, পূর্বজন্মকে পায়নি, তখন আরও নাকি ওর মধ্যে স্মৃতিগুলো জেগে ওঠে, এবং ও পাগলের মতো পরিমরি করে ওকে বলতে চাওয়ার চেষ্টা করে, কিন্তু ও সেখানেও পিষ্ট হয়ে মারা যায়। এই জন্মেও সেই যানবাহনই ওর আর কি ওই জন্মে ইচ্ছাকৃতভাবে ট্রেনে গলা দিয়েছিল, আর এই জন্মে অনিচ্ছাকৃতভাবে গাড়ি পিষ্ট করে দেয়। তাই সেদিন যখন পোস্টমর্টম ওই ডাক্তারের হাতেই ওর দেহটা হচ্ছিল, তখন ও পিছিয়ে এসে বলে গেছিল যে আরও কিছুটা সময় আমাকে অপেক্ষা করতে হবে, আরও কিছু বছর, পরের জন্মে আমি তোমাকে নিশ্চয়ই পাবো। এবং যখন ওকে যখন ওই হিপনোটিজম থেকে ওকে যখন বের করে আনা হয়, সত্যি সেদিন ডাক্তার খুব কেঁদেছিল। কারণ যার দেহ নিয়ে ও কাটাছেঁড়া করেছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, সেই মেয়েটার সঙ্গে তার যে জন্মান্তরের সম্পর্ক এবং সব কিছু যখন তার মনে পড়ে গেল, এবং এই জন্মে সত্যিই হয়তো ওর সঙ্গে যদি আর একটু আগে দেখা হতো, যদি ও সত্যি সিরিয়াসলি বলতো, জানি না ডাক্তার বিশ্বাস করতো কিনা, ওর কথা শুনে সেই পাস্ট লাইফ রিগ্রেশন সেশনে যেত কিনা জানি না, হয়তো গেলে ওই জন্মের অপ্রাপ্তিটা এই জন্মে প্রাপ্তি হয়ে আসতো। মানুষ চাইলেই তো সব কিছু পায় না। যাই হোক, এটা ওই ডাক্তারের কাছ থেকে আমার জানা, এবং এটা অদ্ভুত লেগেছিল। সে ডাক্তার এখন বিবাহিত, সংসার করছে, সবই করছে, কিন্তু ওই পাস্ট লাইফ দেখার পর তার যে এই জন্মের যে একটা আনন্দ, আকর্ষণ, কারণ এই জন্মেও যাকে বিয়ে করেছে তাকেও পছন্দ করেই সে বিয়ে করেছে, কিন্তু কোথাও গিয়ে যেন একটা ছেদ পড়ে গেছে, কোথাও গিয়ে যেন একটা হাইফেন পড়ে গেছে এই জন্মের সঙ্গে, এই জন্মে সম্পর্কিত মানুষগুলোর সঙ্গে। কোথাও যেন সেই পূর্বজন্মের সেই মেয়েটি তাকে আজও হাতছানি দেয়, তাকে আজও যেন বলে যে এই জীবন যতদিন চলছে চলুক, এটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাক, পরের জন্মে নিশ্চয় হবে। এবং আর কিন্তু এই পাস্ট লাইফ রিগ্রেশন করার পর আর কিন্তু কোনোদিনও ওই আত্মাটাকে সে দেখেনি ডাক্তার, সে নর্মাল লাইফে চলে আসে, তাকে আর কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোরও প্রয়োজন হয় না, এবং সে বুঝতে পারে যে আসলে মেয়েটার উদ্দেশ্য ছিল ওকে মনে করিয়ে দেওয়া। আর এই জন্মেও সেই ডাক্তার একটাই প্রার্থনা করে যে নেক্সট জন্মে যেন ওদের দুজনের দেখা হয়, এবং দুজনেরই যেন পূর্ব স্মৃতি থাকে, এবং আর যেন এই অস্বাভাবিক মৃত্যু তাদেরকে আলাদা করতে না পারে। তাই ওই মেয়েটি সেদিন ওই পোস্টমর্টম করে আত্মা হয়ে যে কথাটা বলে গেছিল, সেই কথাটা এখন সেই ডাক্তারের হয়তো একটা প্রার্থনা যে যেন আর পরের জন্মে অন্য কাউরির না, সে যেন তারা দুজনের হতে পারে। এই অভিজ্ঞতাটা যখন শুনেছিলাম আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই আজকে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। হয়তো গুছিয়ে বলতে পারলাম কি না জানি না, কারণ এটা বলতে গিয়ে আমি একটু ভাবুক হয়ে গেছিলাম। কারণ সত্যি সত্যি খুব প্যাথেটিক যে দুজনারই আবার জন্ম হলো, একজনের পুরনো স্মৃতি মনে থাকলো আর আরেকজনের কোনো পুরনো স্মৃতি থাকলোই না, শুধু একটাই পুরনো স্মৃতি ছিল ডাক্তারের, যেটা হচ্ছে ট্রেন অ্যাভয়েড করতো। আমরা তো অনেকেই অনেক কিছু অ্যাভয়েড করি, আমরা অনেকে বাস পছন্দ করি না, ট্রেন পছন্দ করি না, এই পছন্দ করি না, ওই পছন্দ করি না। তার মানে কি তাই? তা নয়। মানুষ কি বোঝে না,
কিন্তু যখন ওই মেয়েটির জন্ম হলো, সে তখন কিন্তু সমস্ত স্মৃতি টুকরো 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 স্বপ্নের আকারে, বা কখনো তার কোনো জিনিস দেখে তার হঠাৎ করে কোনোটা এমন স্মৃতি মনে পড়ে যেত যেটা মনে পড়ে সে বুঝতে পারতো যে তার পূর্বজন্ম, আস্তে আস্তে সে পূর্বজন্ম সব কিছু মনেও পড়লো। ইভেন পূর্বজন্মে সেই ছেলেটির সঙ্গেও তার দেখা হলো, কিন্তু কোনোদিনই তার কাছে এসে সে বলতে পারলো না, কারণ সে জানতেই পারলো না। যেদিন জানতে পারলো যে এই ছেলেটি এখানে চাকরি করে, এই নাম ওই সেদিন যখন তার পিছু ধাওয়া করলো, তখন একটা যানবাহন তাকে পিষ্ট করে দিল, এবং এই জন্মের আশা আবার পরের জন্মের জন্য তাকে টেনে নিয়ে গেল, যে এই জন্মে আর পাওয়া হলো না। আবার সেই অতৃপ্তি বা অতৃপ্ত আত্মা পরের জন্মে অপেক্ষা করতে থাকলো যে তার প্রেমিকের সঙ্গে মিলন হবে কতদিনে। অদ্ভুত লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কিন্তু অদ্ভুত লেগেছিল। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.